প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্যে। রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ নিয়ে যে নাটকীয়তা চলছিল এবং এখনও চলছে, সেই বিষয়ে একটু আলোকপাত করা দরকার। তো অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর থেকেই চুপ্পুর পদত্যাগের প্রশ্নটি সামনে এসেছিল, কিন্তু সেটি বাস্তবায়ন করা যায়নি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অবগত আছেন কেন? বিএনপি মানব ঢাল হয়ে দাঁড়িয়েছিল চুপ্পু এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাঝখানে। কোনো অবস্থায় বিএনপি চাইছিল না যে চুপ্পুকে সরানো হোক। তারা বারবার সাংবিধানিক সংকটের কথা বলছিলেন বিএনপি নেতৃবৃন্দ, যে কারণে জুলাই অভ্যুত্থানের সরকারটির পরিচয় এখন পর্যন্ত আমরা সঠিকভাবে অনুধাবন করতে পারিনি। জুলাই অভ্যুত্থানকে কি আমরা জুলাই অভ্যুত্থান বলবো? এটিকে কি জুলাই বিপ্লব বলবো নাকি জুলাই আন্দোলন বলবো? এই ধোঁয়াশা কিন্তু এখনও রয়ে গেছে বিভিন্ন মহলে। তো অনায়াসে এটি একটি বিপ্লবী সরকার হতে পারত, আর সেটিও হতে পারেনি সরকারি দল, এখনকার সরকারি দল বিএনপির কারণে। কারণ বিপ্লবকে বিএনপি বোধহয় ভয় পায়, এখনকার বিএনপি অন্তত, সেই কথা বলবো আমি। তো সেই একই কারণে শাহাবুদ্দিন চুপ্পুকে তারা সরাতে চায়নি। বারবার একই কথা বলবার চেষ্টা হয়েছে যে চুপ্পুকে খুব দরকার, চুপ্পু অপরিহার্য। আসলে কেউ কোথাও অপরিহার্য নয়, কারণ চুপ্পু তখন নিজে থেকে পদত্যাগ করলে সেইটির একটি ফয়সালা হয়েই যেত, কিংবা গণদাবির মুখেও যদি চুপ্পু পদত্যাগ করতেন সেটি নিয়েও কোনো সমস্যা হতো না। শূন্যস্থান কখনো ফাঁকা থাকে না, শূন্য থাকে না, পূরণ হয়ে যায়। কিন্তু চুপ্পুর লেগেসি, পতিত স্বৈরাচারী শাসক শেখ হাসিনার লেগেসি আমাদের টানতে হলো 2 বছর। তো অন্তর্বর্তীকালীন সরকারের আয়োজিত নির্বাচন যখন হয়ে গেল 2026-এর 12ই ফেব্রুয়ারি, নির্বাচনের আগে ডিসেম্বরে, 2025-এর ডিসেম্বরে চুপ্পু রয়টার্সকে একটি ইন্টারভিউ দিয়েছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, সেই ইন্টারভিউতে চুপ্পু উল্লেখ করেছিলেন যে তিনি নির্বাচনের পর তার মেয়াদ শেষ হবার আগেই মাঝখানে পদত্যাগ করবেন, এবং কারণ হিসেবে উল্লেখ করছিলেন যে তিনি হ্যাপি নন রাষ্ট্রপতি হিসেবে, কারণ অন্তর্বর্তীকালীন সরকার তাকে মূল্যায়ন করছে না। তো অনেকের ধারণা ছিল তিনি হয়তো সেটি করবেন, কিন্তু তিনি সেই পথে হাঁটলেন না, তিনি রাষ্ট্রপতি হিসেবে থেকে গেলেন। আর বিএনপিও তাকে নিয়ে কি করছিল সেটি মানুষ বুঝতে পারছিল না, যে বিএনপির নিয়তটি কী। এখন বিএনপি সরকার গঠন করেছে, মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে, সব ঠিকঠাক মতো চলছে, শাহাবুদ্দিন চুপ্পুকে কেন এখনও তাদের টেনে বেড়াতে হচ্ছে? তো এই যখন পরিস্থিতি, এবং বিএনপির সঙ্গে চুপ্পুর চমৎকার একটি কেমিস্ট্রি আমরা লক্ষ্য করলাম, কোনো সমস্যাই ছিল না, চুপ্পুতে তারা বেশ হ্যাপি ছিলেন। তো সাম্প্রতিক সময়ে চুপ্পুর যুক্তরাজ্য সফরটি, যেই সফরে তিনি আসলে একটি চিকিৎসা সংক্রান্ত ফলো আপ বানিয়েছিলেন, ফলো আপ করতে যাচ্ছিলেন, 22 সদস্য বিশিষ্ট বিশাল অন্টুরাজ কিংবা পারিষদবর্গ নিয়ে তিনি গিয়েছিলেন সেখানে। সেটি নিয়ে ব্যাপক সমালোচনা হয় দেশব্যাপী, কয়েক কোটি টাকা সরকারের ব্যয় হয়েছে সেখানে। শুধু তাই না, অভিযোগ উঠেছে যুক্তরাজ্যে থাকা অবস্থায় চুপ্পু শেখ হাসিনার সঙ্গে, তার এক্স বস শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তো অনেকে বলছেন চুপ্পুর এই হঠাৎ পদত্যাগ কিছুটা তড়িঘড়ি করেই হলো, খুব আগে থেকে পূর্বাভাস ছিল না যে সেইটি একটি মুখ্য ভূমিকা পালন করেছে চুপ্পুর শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ। যদিও বিএনপির পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে তারা এই বিষয়ে কিছু জানেন না নেতৃবৃন্দ। আর চুপ্পুর পক্ষ থেকে জানানো হলো যে চুপ্পু শারীরিক কারণে পদত্যাগ করছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাট বিভিন্ন গণমাধ্যম, বঙ্গভবন সূত্রে এবং অন্যান্য সূত্রে, এমনকি বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে অনেকে উল্লেখ করেছেন যে কারণটি শুধু অসুস্থতা নয়, বিএনপি থেকে তাকে ইঙ্গিত দেওয়া হয়েছে, সতর্কবার্তা দেওয়া হয়েছে, কিংবা যাই বলি না কেন আমরা, তাকে পদত্যাগ করতে হবে। সো আর কোনো উপায় নেই, পদত্যাগ তাকে করতে হয়েছে। আর পদত্যাগপত্রে খুব ইন্টারেস্টিং কয়েকটি লাইন তিনি যোগ করেছেন। পুরো পদত্যাগপত্র আপনাদের ইতিমধ্যে হয়তো পড়াই আছে,
আমি ইন্টারেস্টিং জায়গাগুলো বলবার চেষ্টা করছি। আমার সুদৃঢ় ও ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি। খুব মজা লেগেছে লাইনটি পড়ে। আমার সুদৃঢ় ও ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি। তো এই মানুষটি কতটা ইতিবাচক এবং কতটা সুদৃঢ় ভূমিকা পালন করতে সক্ষম সেইটি আমরা কিন্তু দেখেছি 2 বছর ধরেই, প্রিয় দর্শক শ্রোতা। 2 বছর ধরে বলছি কেন, নিয়োগ পাবার আগে থেকেই দেখেছি। তিনি প্রকাশ্যে নিজেই বলেছিলেন তিনি মাননীয় প্রধানমন্ত্রীর, তার কাছে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের কাছে পতিত পলাতক স্বৈরাচারী শেখ হাসিনা। পায়ের ধুলো পাচ্ছিলেন না বলে তার কষ্ট হচ্ছিল। সেই ছবিও কিন্তু ভাইরাল হয়েছিল, অনেকেই সেই ছবিটি দেখেছেন। নিচু হয়ে শেখ হাসিনার পদধূলি নিচ্ছিলেন চুপ্পু, এবং একটি পর্যায়ে সেটি বন্ধ হয়ে গেলে আফসোস করছিলেন, কষ্ট পাচ্ছিলেন, আবেগাপ্লুত হয়ে কথা বলছিলেন এক জায়গায়। তো এই হলো সেই শাহাবুদ্দিন চুপ্পু। এখন যেই চুপ্পুকে দেশের মানুষ চাইছিলেন না একদিনের জন্যও, বাট সহ্য করতে হয়েছে 2 বছর, সেই চুপ্পুর পদত্যাগে সারা দেশের মানুষ সুখী, খুশি, অনেক জায়গায় মিষ্টি বিতরণ হয়েছে। তো এই যখন পরিস্থিতি, তখন বিএনপির প্রভাবশালী সদস্যরা, মন্ত্রীরা চুপ্পু বন্দনা শুরু করেছেন হঠাৎ করে। এবং অবাক হচ্ছি, স্পিকার জনাব হাফিজউদ্দিন আহমেদও এই দৌড়ে পিছিয়ে নেই। গতকাল শুক্রবার তিনি যখন তার ব্যাংকক ট্রিপ সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসলেন, তিনি হয়তো আরও 2-3 দিন পর আসতেন। চিকিৎসা সংক্রান্ত কারণে তিনি ব্যাংককে গিয়েছিলেন, স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। বাট শোনা গেছে সরকারের কাছ থেকে সিগন্যাল পেয়ে তাকে তড়িঘড়ি আসতে হয়েছে। তো তার ট্রিপটি তিনি কাট শর্ট করেছেন, করে গতকাল সকালে এসে এয়ারপোর্টে তিনি সাংবাদিকদের কাছে বলেছিলেন যে এই বিষয়ে তিনি কিছুই জানেন না, তার কাছে কোনো আপডেট নেই, কবে চুপ্পু পদত্যাগ করছে, আদৌ করছে কিনা, তিনি এই বিষয়ে কিছুই জানেন না। তো আমরা অবাক হয়েছি, এমনটি তো হবার কথা নয়। স্পিকার জনাব হাফিজউদ্দিন আহমেদ বিএনপির একেবারেই ক্লোজ সার্কেলের একজন মানুষ, যারা খুব হাই লেভেল ডিসিশন মেকিংয়ের সঙ্গে জড়িত। তো সেই স্পিকার বলছেন তিনি কিছু জানতেন না। এর আগে সালাউদ্দিন আহমেদও কিন্তু বলেছিলেন যে আমি আপনাদের মতোই গণমাধ্যমে দেখেছি, আমি ওই বিষয়ে কিছু জানি না। খুব মজার, সালাউদ্দিন আহমেদ কিছু জানেন না, স্পিকার কিছু জানেন না, অথচ দেশের মানুষ জানেন, গণমাধ্যম জানে যে বিএনপি থেকে তাকে ইশারা করা হয়েছে, তার যাবার সময় হয়েছে, কিন্তু তারা জানেন না। আচ্ছা, এখন তার পদত্যাগকে ঘিরে সালাউদ্দিন আহমেদ কি প্রতিক্রিয়া দিয়েছেন সেটা একটু দেখে নিই। সালাউদ্দিন আহমেদ বলছেন, অন্য অনেক কথার ভিড়ে বক্তব্য বেশ বড়ই ছিল, চুপ্পুর ভূমিকা, এইসব মিলিয়ে আমি আসল জায়গাটি শেয়ার করছি আপনাদের সঙ্গে। তিনি যথাযথ মর্যাদার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন, আমরা দেখেছি। সালাউদ্দিন আহমেদ বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি যথাযথ মর্যাদার সঙ্গে, তিনি শাহাবুদ্দিন চুপ্পুর কথা বলছেন, যথাযথ মর্যাদার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন। আমরা রাষ্ট্রপতির পদটিকে ব্যক্তির বিষয় হিসেবে দেখি না, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখি। প্রিয় দর্শক শ্রোতা, এইটি একেবারেই গতানুগতিক কথা। সাংবিধানিক প্রতিষ্ঠান এটি একটি চেয়ার, চেয়ারকে সম্মান করতে হবে। সেই চেয়ারে বসা মানুষটি যদি দুষ্কৃতিকারী হন, মানবতাবিরোধী অপরাধীর সহযোগী হন, গণহত্যাকারীদের সহযোগী হন, তখনও আমি সেই চেয়ারের প্রতি সম্মান দেখিয়ে তার প্রতি আঙ্গুল তুলতে পারবো না। সালাউদ্দিন আহমেদের এই বক্তব্য প্রত্যাখ্যান করছি ঘৃণা ভরে, এবং এটি জাস্ট মামুলি কাট অ্যান্ড ড্রাইড একটি বক্তব্য, এর বাইরে কিছুই না। আচ্ছা, এবার আসে আসল জায়গাটিতে। সালাউদ্দিন আহমেদ বলছেন যে তিনি যথাযথ মর্যাদার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এত বড় মিথ্যাচার হয় কখনো? হ্যাঁ, আমি এটিকে মিথ্যাচার বলছি, স্ট্রেট ফরওয়ার্ড, কোনো রাখাঢাকা নেই, রাগঢাক নেই কোনো। এই চুপ্পু, শাহাবুদ্দিন চুপ্পু মর্যাদার সঙ্গে দায়িত্ব পালন করা সম্ভব তার পক্ষে? তার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে, রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবার আগ থেকে 2023-এর 24 এপ্রিল তিনি রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগ সংসদে। প্রিয় দর্শক শ্রোতা, তখনই কথা হয়েছিল, এমনকি আওয়ামী লীগের লোকদের মধ্যেও, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অনেকের মধ্যে আলোচনা ছিল যে শাহাবুদ্দিন চুপ্পু কী করে রাষ্ট্রপতি হতে পারেন, তিনি তো নানা কারণে বিতর্কিত।
প্রিয় দর্শক শ্রোতা, এগুলো আমরা অনেকবার আলাপ করেছি, তারপর প্রসঙ্গক্রমে বলতে হচ্ছে। শাহাবুদ্দিন চুপ্পু একসময় জাজ ছিলেন, জেলা জাজ। বিচারক হিসেবে তিনি তার পদটির প্রতি সুবিচার করতে পারেননি। সেখানে তার বিরুদ্ধে অর্থ আদান প্রদান করে রায় দেবার অভিযোগ আছে। এরপর তিনি যখন দুদক কমিশনার হলেন, সেইটি ছিল 2011 থেকে 16, এই 5 বছর। সেই দুদক কমিশনার থাকা অবস্থায়ও তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আছে অনিয়মের এবং দুর্নীতি। এবং তিনি যখন পদ্মা সেতু বিষয়টি তদন্ত করছিলেন, তখন তার নেতৃত্বে, তার সংশ্লিষ্টতায় সেখানে রায় আসে যে পদ্মা সেতু দুর্নীতি বিষয়ে কোনো ষড়যন্ত্র হয়নি। কিন্তু পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের সময় দুদক থেকে বলা হয়েছে যে তখন তথ্য গোপন করা হয়েছে, ডাটা ম্যানিপুলেট করা হয়েছে, শাহাবুদ্দিন চুপ্পু সরাসরি এর সঙ্গে যুক্ত। অর্থাৎ হাসিনার নির্দেশে তিনি মিথ্যে তথ্য দিয়েছিলেন এবং হাসিনা দম্ভ করে বলতেন কোনো ষড়যন্ত্র হয়নি পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে। আসলে ষড়যন্ত্র হয়েছিল। দুদকেরই পরবর্তী প্রতিবেদনে সেই কথা উঠে এসেছে। আচ্ছা, দুদকের পর তিনি যুক্ত হলেন জেএমসি বিল্ডার্স নামক একটি কোম্পানিতে। সেই কোম্পানিতে পরিচালক হলেন এবং সেই কোম্পানি ইসলামী ব্যাংকের 2% শেয়ার কিনে নিল এবং চুপ্পু হলেন জেএমসির প্রতিনিধি হিসেবে ইসলামী ব্যাংকের একজন পরিচালক। এবং পরবর্তীতে চুপ্পু হলেন 2017 থেকে 23 পর্যন্ত এই সময়টিতে ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান। এবং চুপ্পু ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় নামে বেনামে এস আলম গ্রুপের নানা কোম্পানি, নানা প্রতিষ্ঠান 82% শেয়ারের মালিক হয়ে যায় ইসলামী ব্যাংকের। প্রিয় দর্শক শ্রোতা, আর সেভাবে হাজার হাজার কোটি টাকা জালিয়াতির মাধ্যমে, মিথ্যে তথ্য প্রদানের মাধ্যমে, ভুয়া কোম্পানির মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে তুলে বিদেশে পাচার করে। আর চুপ্পু এই সব কিছুর মূলে মধ্যমণি। আচ্ছা, তো সেই চুপ্পু এখন যখন রাষ্ট্রপতি হিসেবে পদত্যাগ করেন, তখন সালাউদ্দিন আহমেদ বলেন তিনি মর্যাদার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তো এইটি কি জাতির সঙ্গে ঠাট্টা? এটি একটি তামাশা নয়? এই এমন একজন মানুষ মর্যাদার সঙ্গে দায়িত্ব কি করে পালন করেন, যার ব্যক্তি মর্যাদা কখনো ছিলই না, আত্মমর্যাদা বোধ বলতে কোনো কিছু তার মধ্যে ছিল না। শুরুই তো তার মিথ্যে দিয়ে হয়েছিল। প্রিয় দর্শক শ্রোতা, 5 আগস্ট রাতে তার ভাষণে তিনি বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। কয়েক মাসের মধ্যেই 2025-24 অক্টোবরে তিনি এক সাক্ষাৎকারে দাবি করলেন, মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকারে দাবি করলেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন, আমি সেটি শুনেছি, আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। যখন সারা দেশ রি করে উঠল, হইচই পড়ে গেল, তখন আবার ভোল পাল্টে তিনি দাবি করলেন এটি শেখ হাসিনার পদত্যাগ একটি মীমাংসিত ইস্যু, এটি নিয়ে কারো আর কোনো ঝামেলা পাকাবার দরকার নেই। কারণ তখন তার পদত্যাগের দাবিটি আবার জোরালো হয়েছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে সাধারণ জনতা, হাজার হাজার মানুষ বঙ্গভবন ঘেরাও করেছিলেন তাকে বহিষ্কার করবার জন্য, তার পদত্যাগের দাবিতে। কিন্তু বিএনপি আবারও মানব ঢাল হয়ে তার সামনে দাঁড়ায়। তার পদত্যাগটি সেই সময় হয়নি, বিএনপি হতে দেয়নি, সোজা সাপটা কথা। তো এখন যখন তিনি পদত্যাগ করলেন, তারা যদি অন্য কিছু বলবার না থাকে, বিএনপির মুখ বন্ধ রাখলে হতো। এখন তারা তার গুণ কীর্তন শুরু করেছেন। স্পিকার বলছেন যে তিনি বর্তমান সরকারের প্রতি সমর্থন দিয়েছেন, মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও। এই বক্তব্য স্পিকার দিয়েছেন গতকাল বিকেলে পদত্যাগপত্র হাতে পাওয়ার পর, 5টার কিছু সময় পরে তিনি বললেন যে মাফিয়া আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্থন ও শ্রদ্ধা প্রকাশ করেছেন। তো এইটি এক ধরনের স্তুতি। আর এই যে তিনি বলছেন যে সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছে বর্তমান সরকারের প্রতি, এটি না করে তার উপায় কি ছিল? এটি করতে তিনি তো বাধ্য ছিলেন, কারণ বিএনপির কারণে শাহাবুদ্দিন ক্ষমতায় থাকতে পেরেছেন। বিএনপি না চাইলে 1 ঘন্টার জন্য থাকতে পারতেন না। তো যেই দল তাকে রেখে দিয়েছে ক্ষমতায়, সেই দলের প্রতি সহানুভূতি জানাবেন, সমর্থন জানাবেন এবং বিএনপির লিখে দেওয়া বক্তব্য পাঠ করবেন জাতীয় সংসদে, সেখানে কিনা শেখ হাসিনার 14 গোষ্ঠী উদ্ধার করবেন। এই নাটকই তো আমাদের দেখতে হয়েছে। তাহলে শাহাবুদ্দিন শুধু প্রতারকই না, তিনি একজন নটরাজ। নাটক করাতে তিনি এতটাই পারদর্শী
যে তার মতো এতটা বড় নটরাজ বাংলাদেশের রাজনীতিতে খুব কম আছে। তাই অবাক হই যখন বিএনপি নেতৃবৃন্দ তার স্তুতি এবং তার প্রশংসা এবং নানাভাবে তাকে মহিমান্বিত করবার চেষ্টা করেন। এইটি একেবারেই দ্বিচারিতা। বিএনপি এটি কেন করছে আমরা জানি না, এটি একটি রহস্যই থাকবে। এখনও কেন চুপ্পুর প্রশংসা করতে হবে, চুপ্পুর গুণ কীর্তন করতে হবে, একটি মানপত্র দিতে হবে? দেয়াই ভালো। একটি মানপত্র তারা ইতিমধ্যে রচনা করে ফেলেছেন কিনা জানি না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই চুপ্পু আরেকটি বিশেষ কারণে আলোচিত, সমালোচিত এবং বিতর্কিত হয়েছিলেন। রাষ্ট্রপতি হবার কিছুদিন আগে নবনীতা চৌধুরী, কন্টেন্ট ক্রিয়েটর এবং সাংবাদিকতার সঙ্গে যুক্ত, আপনারা সবাই তাকে চেনেন। নবনীতা চৌধুরীর একটি ফেসবুকে একটি ছবিতে তিনি কমেন্ট করেছিলেন। সেই কমেন্টটি ছিল নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ। ভেবে দেখুন একবার, প্রচণ্ড কথাবার্তা হয়েছিল সেটি নিয়ে। তখন তার বয়সে, তার স্টেটাসে একজন মানুষ যিনি কিনা পরবর্তীতে রাষ্ট্রপতি হলেন এবং তিনি আগে যেসব পজিশনগুলো সার্ভ করেছিলেন, এই মন্তব্য যায় কিনা একজন তরুণীর একটি ছবিতে নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ এই মন্তব্য যায়? সেই তরুণী অবশ্য তাতে খুব উচ্ছ্বসিত হয়েছিলেন। তিনি উত্তরে লিখেছেন, ধন্যবাদ মহামান্য। এই সেই শাহাবুদ্দিন চুপ্পু, যাকে নিয়ে কোনো সময় বিতর্ক থামেনি, বিতর্কের মধ্যমণি তিনি ছিলেন। তো তার পদত্যাগে এনসিপি থেকে দাবি উঠেছে যে তার পদত্যাগ যথেষ্ট নয়, তাকে গ্রেপ্তার করতে হবে। জামায়াত আমির মন্তব্য করেছেন, দেরিতে হলেও জাতির ঘাট থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া নেমে গেছে। বাংলাদেশ ইসলামী আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠন এবং গোষ্ঠী তার গ্রেপ্তার দাবি করছে এবং সঙ্গত কারণেই তাকে গ্রেপ্তার করতে হবে। এবং জানা গেল যে ইসলামী ব্যাংকের যে তদন্তটি চলছিল, প্রিয় দর্শক শ্রোতা, হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটি তদন্ত শুরু হয়েছিল ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে চুপ্পুর কি হাত আছে বা কি বিষয়টি। তো সেইটির শুনানি আছে 2-1 দিনের মধ্যে, আগামী বুধবার দিন শুনানি আছে। তো ইতিমধ্যে যা জানা গেল, সেখানে বাংলাদেশ ব্যাংকের যে গোয়েন্দা সংস্থাটি আছে, যেটিকে আমরা BFIU বলি, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, তো সেখানে আমরা জানতে পারলাম তাদের প্রতিবেদন মোতাবেক 4টি স্বাধীন নিরীক্ষা সংস্থা যে প্রতিবেদন দিয়েছে, প্রত্যেকটি প্রতিবেদনে শাহাবুদ্দিন চুপ্পুর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। অ্যাসালম গ্রুপের প্রতিনিধি হয়ে তিনি যে কেলেঙ্কারি করেছেন, ইসলামী ব্যাংকে টাকা পাচার করেছেন, টাকা জালিয়াতির মাধ্যমে তুলে নিয়েছেন হাজার হাজার টাকা, 4টি স্বাধীন নিরীক্ষা সংস্থা, অডিট ফার্ম, তাদের প্রতিবেদনে শাহাবুদ্দিন চুপ্পুর সংশ্লিষ্টতার কথা উল্লেখ করেছে। এবং সেইটি আবার যুক্তরাজ্যের দ্য লয়ার্ড নামক ফরেন্সিক ফার্ম ভেরিফাই করেছে এবং বলেছে, তারা কনফার্ম করেছে চুপ্পুর সংশ্লিষ্টতা ছিল। তাই চুপ্পুর দেশের বাইরে পালিয়ে যাবার সম্ভাবনা আছে। সব মহল থেকে দাবি আছে চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে, চুপ্পুকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে। তাহলে হাসিনা আমলের আরও অনেক কুকীর্তি, হাসিনার অনেক সিক্রেটস বেরিয়ে আসবে, যেটি আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা, স্থিতিশীলতা, গণতন্ত্র এবং মানবতা বিরোধী অপরাধের বিচার করা সব কিছুর জন্য অত্যন্ত জরুরি হবে এবং গুরুত্বপূর্ণ হবে। তাই বিএনপি যদি এই কাজটি করে তাকে বিদেশে পালিয়ে যেতে সুযোগ দেয়, তাহলে এর মূল্য বিএনপিকে ভবিষ্যতে দিতে হবে। আমাদের সরকারের কাছে দাবি, তাকে কোনো অবস্থায় দেশ ত্যাগ করতে দেওয়া যাবে না এবং তাকে জয়েন্ট ইন্টারোগেশন সেলের তদন্তের আওতায় আনতে হবে, জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্য। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে।